বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রাত পেরোলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ। পদ্মা সেতুতে উঠছে সবশেষ স্প্যানটি। ৬.১৫ কিলোমিটারের পুরো সেতু দাঁড়াবে ৪১ স্প্যানে। নতুন সিসিটিভি ফুটেজে আরও স্পষ্ট কুষ্টিয়ায় ২ মাদ্রাসা ছাত্রের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে যাওয়ার ঘটনা। প্রতিবাদে দেশজুড়ে আজও নানা কর্মসূচি। পিরোজপুরে ভাগ্নিকে উত্তক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে বেধড়ক পেটানোর পর কুপিয়ে হাসপাতালে পাঠালো বখাটেরা। অবস্থা গুরুতর, ২ জন আটক। এবং ভরা মৌসুমে ৫০,০০০ মেট্রিক টন চাল আমদানি করতে যাচ্ছে সরকার। কেনা হবে ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে। বাজারে নেতিবাচক প্রভাবের শঙ্কা সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। শুরুতেই পদ্মা সেতু প্রসঙ্গ। বিজয়ের মাসে আরেকটি বিজয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ। কুয়াশা বাধা হয়ে না দাঁড়ালে বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে কাল। এরই মধ্যে নির্ধারিত পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে স্প্যানটি। সবকিছু ঠিক থাকলে কাল ৪১তম স্প্যান বসলে দৃশ্যমান হবে পুরো ৬.১৫ কিলোমিটার সেতু। অপেক্ষায় পুরো জাতি, পদ্মার দুই পারের মানুষ। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। কুয়াশার ভোর কেটে সোনালি ডানার একটি সূর্যোদয়ের অপেক্ষা, যে যাত্রা শুরু হয়েছে এখন থেকে ৩ বছর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি বসানোর মাধ্যমে। সেই সেতুর মধ্যখানের এই দূরত্ব বলে দিচ্ছে আর মাত্র একটি স্প্যান। তারপর এপার ওপার দুই পারের মধ্যে ঘটবে মিলন। করোনার কারণে আনুষ্ঠানিকতা নেই, তবু এর মধ্যে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে সাজিয়ে তোলা হয়েছে স্বপ্নের সেতুর সবশেষ স্প্যানটি। চায়না মেজর ব্রিজ কোম্পানি করছে সেতুর কাজ। স্পেনের দুই পাশে তাই বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা সেটে দেওয়া হয়েছে। দুই দেশের সুসম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে বড় একটি অংশ জুড়ে। স্পেনের গায়ে লিখে রাখা হয়েছে যে শ্রমিকদের শ্রমে ঘামে কাজের এত অগ্রগতি তাদের কীর্তিগাথা। আর মাত্র একটা স্কিম আছে, এটা হয়ে গেলে সাথে আর কোনো সমস্যা নাই। আমাদের শেষ একটি স্পেন বাকি রয়েছে, ইনশাল্লাহ আমাদের স্পেনটা উঠে গেলে আমাকে খুশির। অপেক্ষায় আছে বাঙালির এই বড় অর্জনের সহায়ক বিশেষায়িত ভাসমান ক্রেন তিয়ান-ইও। প্রায় ৩,৫০০ মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে মাঝ নদীতে ছুটবে ক্রেন। একটা স্প্যান বসা মানে আমরা একটু খুশি হই, অবশ্যই খুশি হই। তবে আমাদের খুশি হব যেন একটা মাইলস্টোন আমরা অর্জন করবো যখন ৪১টা বসে যাবে। মাওয়া প্রান্তে এখন ১১টি স্প্যান পার ছুঁয়ে দৃশ্যমান, জাজিরা প্রান্তে ২৯টি, মধ্যখানে একটি শূন্যস্থান। সেইখানে ৪১তম স্প্যান বসে যাওয়ার পর মাওয়া থেকে জাজিরা বিনিসুতোয় বেঁধে ফেলা হবে দুই পারকে। এমন একটা সময় ছিল যখন বিস্ময় নিয়ে দেখতে হয়েছে সেতুতে প্রথম পিলার কিংবা প্রথম স্প্যান বসানোর দৃশ্য। সবগুলো পিলার নির্মাণ শেষে সেই সেতুতে এখন বসে যাচ্ছে শেষ স্প্যানটিও। দেশের সর্ববৃহৎ এই সেতু নির্মাণের মাধ্যমে শুধু কোটি মানুষের অপেক্ষার অবসান হবে না, একই সঙ্গে রাজধানীর সাথে সংযোগ গড়বে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে অবিচার থেকে সুবিচারের ধারায় ফেরাতে কাজ করছে সরকার। নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। সকালে বেগম রোকেয়া দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, সমাজকে এগিয়ে নিতে নারীদের পিছিয়ে থাকলে চলবে না। উপমহাদেশের অবহেলিত নারী সমাজকে জাগ্রত এবং তাদের ক্ষমতায়নে যিনি ১৪০ বছর আগে জন্মেছিলেন বাংলায়, তিনি বেগম রোকেয়া। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তার সাহসী ভূমিকা এখনও অন্তহীন প্রেরণার উৎস। মহিয়সী এই নারীর জন্মদিবসকে বেগম রোকেয়া দিবস হিসেবে উদযাপন করে রাষ্ট্র। ১৯৯৫ সাল থেকে দেয়া হয় রোকেয়া পদক। করোনার প্রেক্ষাপটে বুধবার সকালে গণভবন থেকে শিশু একাডেমিতে ভার্চুয়ালি এই আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। সমাজে নারীর উন্নয়নে বিশেষ অবদানের জন্য এবছর ৫ বিশিষ্ট নারীর হাতে তুলে দেয়া হয় রোকেয়া পদক ২০২০। শিক্ষায় প্রফেসর ডক্টর শিরিন আখতার, ক্ষমতায়নে কর্নেল ডাক্তার নাজমা বেগম, আর্থসামাজিক উন্নয়নে মঞ্জুলি চাকমা, সাহিত্য সংস্কৃতিতে বেগম মুশতারি শফি ও নারী অধিকারে ফরিদা আক্তারকে দেয়া হলো এই পদক।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের পেছনে ফেলে সমাজের অগ্রগতি অসম্ভব। যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নির্যাতিতাদের বিচার চাওয়ার অধিকারহীনতার ইতিহাস তুলে ধরে শেখ হাসিনা বলেন, নারী পুরুষের সমতায় মিলবে কাঙ্ক্ষিত অর্জন। মেয়েরা নিজেরা দায়ী না, কিন্তু তারা নির্যাতিত হয়েছে বলে তারা বাবা মা ভাই বোন সবাই মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতো। এই যে একটা অবিচারের ধারা বাংলাদেশে অব্যাহত ছিল, সেখান থেকে বাংলাদেশকে একটা সুবিচারের দিকে নিয়ে আসা এবং মানুষকে সহযোগিতা করা, এটাই আমাদের কাজ। মহান মুক্তিযুদ্ধের মতো নারী পুরুষের সমান অংশগ্রহণে প্রতিটি সূচকেই দেশের নতুন বিজয় আসবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। এই বিজয়ের পতাকা সমুন্নত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নানা কর্মসূচিতে আজও রাজধানীতে সোচ্চার ছিল বিভিন্ন পেশাজীবী সংগঠন। এ সময় তারা নৈরাজ্যকারীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান। কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর ও রাজধানীর ধুলাইপাড়ে ভাস্কর্য স্থাপনের বিরোধিতার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পেশাজীবী সংগঠনগুলো। বুধবার সকালে মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। মানববন্ধনে সংগঠনটির নেতারা ঐক্যবদ্ধভাবে মৌলবাদী শক্তিকে রুখে দাঁড়ার আহ্বান জানান। আমরা প্রয়োজনে আমরা রাজপথে নেমে এদেরকে প্রতিহত করব। একই দিন দুপুরে সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ করেন সাংবাদিকরা। তারা ভাস্কর্য ভাঙায় জড়িত ও নৈরাজ্যকারীদের বিচারের সম্মুখীন করার দাবি জানান। কিন্তু হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন টার্গেট নিশানা করা হলো? তাহলে কি লক্ষ্যটি ভাস্কর্য নাকি লক্ষ্যটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এইটিও আমাদের খুঁজে বের করা দরকার। তারা এই দেশকে ভালোবাসে না, তারা এই দেশের অস্তিত্বকে স্বীকার করে না, তাই তো তারা এসব অন্যায় অপকর্ম করছে। একই সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত দিয়েছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। যেখানে দেশ স্বাধীনতার 50 বছর পূর্তি করতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তারা স্বীকার করে না। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আগারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নবনির্মিত মুরালটি উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রদানেন্দু বিকাশ চাকমা, সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান উপস্থিত ছিলেন। আমনের ভরা মৌসুমে বাজার নিয়ন্ত্রণের নামে 50,000 মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। 171 কোটি 44 লাখ টাকায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই চাল কেনা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চাল আমদানির বিষয়টি অনুমোদন হয়। দুর্যোগকালীন চাল আমদানি না করে ভরা মৌসুমে সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদ ও কৃষক নেতারা। দেশে কয়েক দফা বন্যার পরও কৃষকদের কল্যাণে আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ইতোমধ্যে 70% জমির ধান কাটাও শেষ হয়েছে। বাজারে আসা প্রতিমন নতুন আমন ধান বিক্রি হচ্ছে 1000 টাকার ওপরে। এতে বন্যার ক্ষতি কাটিয়ে কিছুটা লাভের মুখ দেখছেন কৃষকরা। ভালো মোটামুটি দাম পাইলাম এবং এই মোটা ধানের ফলনও খুব ভালো হয়েছে। ধানটা বেচলাম 1150 টাকা করে। এই বাজারটা জানি স্থায়ী থাকে, তাহলে কৃষক বাঁচবি, আর কৃষক বাঁচলেই দেশ বাঁচবি। এমন অবস্থায় হঠাৎ চাল আমদানির ঘোষণা দিল সরকার। ভারতীয় একটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে 50,000 টন চাল। 50,000 মেট্রিক টন নন বাসমতি চাল টাকায় রূপান্তর করলে দাঁড়াবে 171 কোটি 44 লক্ষ 44 হাজার টাকা। প্রতি কেজি হচ্ছে 34.28 টাকা। এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়া MS রিকা গ্লোবাল ইমপ্লেক্স লিমিটেড। সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে কৃষি অর্থনীতিবিদরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে মৌসুমের অন্তত 2 মাস আগে সরকারের চাল আমদানি করা উচিত ছিল। সেপ্টেম্বরে আমরা দেখেছি চালের দাম বেড়ে গেল। ওই সময়টাই যদি এই সিদ্ধান্তটা নেওয়া যেত যে আলটিমেটলি আমাদেরকে আমদানি করতে হচ্ছে, তাহলে ঠিক কৃষকরা
আসলে দাম পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেত। সরকারের এমন সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন কৃষক নেতারা। মিল মালিকদের গোডাউনে পর্যাপ্ত চালের মজুদ থাকার পরও তারা কিন্তু বাজারে চাল সরবরাহ করছে না। আমরা মনে করি যে এক্ষেত্রে আসলে সরকারের মিল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমদানিকে আমরা এই মুহূর্তে নিরুৎসাহিত করতেছি এবং কৃষকের কাছ থেকে ধান কেনার পরামর্শ দিচ্ছি। বর্তমানে দেশে পাইকারি পর্যায়ে প্রতি কেজি সরু চাল 55 থেকে 57 টাকা, মাঝারি চাল 48 থেকে 49 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। বেলা বাড়লেও দেখা মেলে না সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ, এতে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। শীতের প্রকোপ থেকে হতদরিদ্রদের রক্ষায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বুধবার ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ে সকালের সূর্য। দিনাজপুরের বিভিন্ন সড়ক মহাসড়কে প্রায় দিনভর ঢাকা থাকে কুয়াশায়। সকাল 8টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের জনজীবন। এখন ঠান্ডা খুব বেশি, আজকে খুব ঠান্ডা। বয়স্ক মানুষদের জন্য চলাফেরা একটু অসুবিধা হচ্ছে। গরু ছাগল নিয়ে মাঠে ঘাস খাওয়াতে তাদের সমস্যা হচ্ছে। পঞ্চগড়ে অনুভূত হচ্ছে তীব্র শীত। সড়কে কমেছে যানবাহন ও মানুষজনের উপস্থিতি। ভোর 6টায় 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে শীত কুয়াশায় বিপর্যস্ত হচ্ছে জনজীবন। সামান্য উষ্ণতা পেতে চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। গরিব মানুষ চলবে পাই না, আমাদের কাজ কামরা করলে তো চলে না। খাওয়া পাওয়া নিয়ে কষ্ট পড়ছি, গরম কাপড় কিনতে পারিনি। আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনে শীতবস্ত্র পৌঁছে দেব। আমাদের হাতে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে এবং নগদ অর্থও রয়েছে। গাইবান্ধায় কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তরের হিমেল হাওয়ায় দুর্বিষহ হচ্ছে ছিন্নমূল মানুষের জীবন। গ্রামীণ জনপদে পড়েছে শীতের প্রভাব। খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন হতদরিদ্র মানুষ। কুয়াশা, তারপরে রোদ নাই, বাতাস। অনেক গরিব গুণা লোক রাস্তা কাঁপাকাঁপি করতেছে, ধোঁয়া দিয়ে আগুন তাপাবার লাগছে। সিরাজগঞ্জে শীত উপেক্ষা করে কর্মস্থলে ছোটেন নানা শ্রেণী পেশার মানুষ। ঠান্ডার কারণে যাত্রী না পেয়ে ভোর থেকেই সড়কে অলস সময় পার করছেন রিকশা চালকরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। এদিকে খাগড়াছড়িতে গেল 5 দিনে সদর হাসপাতালে নিউমোনিয়ায় মারা গেছে 4 শিশু। ভর্তি রয়েছে আরও 25। হাসপাতালের শিশু ওয়ার্ডে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ছবি নিয়ে রিপোর্ট। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। এতে বেশি বিপাকে পড়তে হচ্ছে দুর্গম এলাকার মানুষদের। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা ছাড়াও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায়। গত কয়েকদিনে সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে 4 শিশু, যাদের বয়স 1 থেকে 1.5 মাস। প্রতিদিন হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড় বাড়ছে। ডাক্তার বলল যে ওনার নিউমোনিয়া, আপনি একটু ভর্তি করান। আজকে প্রথম দিন ভালো ছিল, এরপর থেকেই অসুবিধার মধ্যেই দেখা যাচ্ছে। ঠান্ডা লাগছিল, মানে গলার মধ্যে কফ জমে গেছে, তো তাই এখন এখানে নিয়ে আসছিলাম। বাড়তি রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। সিভিয়ার একটা নিউমোনিয়া নিয়ে ওরা ভর্তি হয়, আর এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। বৈদ্য চিকিৎসা করার পরে শেষ ধাপ যখন ওরা পারতেছে না, সেই ক্ষেত্রে তোরা নিয়ে আসে, তখন আসলে আমাদের কিছু করার থাকে না। এই অবস্থায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের গরম কাপড় যেগুলো আছে সেটা যাতে তারা সব সময় ব্যবহার করে। যে বেশি ঠান্ডা থাকে সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে শুধু গাটা মুছে দেবো, গোসল না করে এটা করতে হবে। আর দ্বিতীয়ত বাচ্চাদের যে সুষম খাবার সেটা আমাকে করতে হবে। আক্রান্ত শিশুদের বেশিরভাগই 4 থেকে 5 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। নতুন আইন কার্যকরের 1.5 বছর পরও ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে জটিলতা কাটেনি। ব্যবসায়ীদের অভিযোগ, মূসকের হার নির্ধারণে গলদ রয়েছে, রেয়াত নেওয়ার ক্ষেত্রেও রয়েছে সমস্যা। যদিও এনবিআর বলছে নিবন্ধন থেকে রিটার্ন সবকিছুই এখন অনলাইনে। হাজিরা শিউলির রিপোর্ট। 1991 সালে চালুর পর 3 দশকে আদায় 80 গুণ বেড়ে রাজস্ব আদায়ের শীর্ষ খাতে পরিণত হয়েছে ভ্যাট। স্বয়ংক্রিয় ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নে নানা জটিলতা পেরিয়ে 2019 জুলাইয়ে কার্যকর করা হয় নতুন ভ্যাট আইন। যদিও শুরুতে নিবন্ধন জটিলতা ও সিস্টেমের সমস্যায় হোঁচট খায় এনবিআর।
ব্যবসায়ীদের অভিযোগ খাতভিত্তিক ভ্যাটের হারে অসঙ্গতি রয়েছে। মূল্য ঘোষণা সংক্রান্ত সমস্যায় রেয়াত না পাওয়ায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। জটিলতা কাটিয়ে নিয়ে অনলাইনে রিটার্ন দাখিলেও 1 থেকে 2% বেশি যেখানে ভ্যালু এডিশন হয় না, ওই ক্ষেত্রে যদি 4% টার্ন ওভার করা হয় এটা বাস্তবসম্মত হবে না। আমাদের রিটার্ন নিয়ে যখন যাই তখন দেখা যায় যে টাকা ছাড়া আমরা রিটার্ন জমা নিতে পারতেছি না। যখনই অনলাইনে রিটার্ন জমা দিতে যাই আমাদেরকে ওখান থেকে 12 মাসের রিটার্ন জমা দিতে বলা হয়। প্রত্যেকটা ট্রানজ্যাকশন সিস্টেমের মাধ্যমে হতে হবে, অটোমেশনের মাধ্যমে হতে হবে। যারা কর নিচ্ছেন তাদের বিজনেস অপারেশনটা সম্পর্কে জানতে হবে। ধারণা না থাকলে সে কি করবে, আমাকে ভুল অ্যাসেসমেন্ট করবে। বিশেষজ্ঞদের মতে ভ্যাট আইনে কিছু ত্রুটি থাকায় অনলাইন সিস্টেমটি অসম্পূর্ণ রয়ে গেছে। পূর্ণাঙ্গ অটোমেশন না হওয়ায় ভ্যাট ফাঁকিও কমছে না। আইনের মধ্যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যেগুলি আসলে সিস্টেম বেস না, অর্থাৎ সিস্টেম বেস এবং সিস্টেমের বাইরে এই দুইটাকে সমন্বয় করে করার চেষ্টা করা হয়েছে এবং এই পদ্ধতিতে গিয়ে কিন্তু করদাতারা হয়রানির সম্মুখীন হচ্ছেন। যদিও এনবিআর এর দাবি আইনি কিছু সমস্যা থাকলেও প্রায় পুরো ব্যবস্থায় অটোমেশন করায় করদাতাদের ভোগান্তি কমবে। আমাদের অটোমেশন ট্যাক্স পেয়ার ইন্ডিয়ার কাজ আমাদের প্রায় শেষ, শুধু একটা অংশ বাকি আছে, সেটা হলো রিফান্ড। ভ্যাট কর্মকর্তারা যে অংশে কাজ করবে সেই অংশে ডেভেলপমেন্টের 45%-এর মতো হয়েছে। রিটার্নের যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটিতে একজন ট্যাক্স পেয়ার খুব সহজেই রিটার্ন সাবমিট করতে পারবে। চলতি বছরে ভ্যাট থেকে এনবিআরকে রাজস্ব আদায়ের টার্গেট দেওয়া হয়েছে 1,28,000 কোটি টাকা। গত বছরে আদায় হয়েছিল 84,752 কোটি টাকা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর কক্সবাজারের ওপর চাপ কমাবে বলে মনে করছেন স্থানীয়রা। পাশাপাশি প্রত্যাবাসন ত্বরান্বিত করতে সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছে 5 লাখের বেশি স্থানীয় মানুষ। কিন্তু 2017 সালের 25শে আগস্টের পর এই দুই উপজেলায় বসবাস করছে বাড়তি মিয়ানমারের 11 লাখের বেশি রোহিঙ্গা নাগরিক, যে কারণে উজাড় হয়েছে বন, পাহাড় ও কৃষি জমি। একই সঙ্গে গত 3 বছর ধরে নানা সমস্যায় জর্জরিত স্থানীয় বাসিন্দারা। তাই স্থানীয়দের উপর চাপ কমাতে সরকার 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। গত 4 ডিসেম্বর স্বেচ্ছায় রাজি হওয়ায় 1642 জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করে সরকার। কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং কক্সবাজারের মানুষ কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। টোটালি যদি এই লোকগুলি ভাসানচরে নেওয়া হয় তাহলে আমরা উপকৃত হব। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের পাশাপাশি নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা রাখার দাবি সংশ্লিষ্টদের। আমরা আশা করব সরকার এবং বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো সবাই মিলে এই রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন করবে। জেলা প্রশাসক জানালেন, কোনো রকম চাপ নয়, শুধুমাত্র স্বেচ্ছায় যারা যেতে রাজি তাদেরকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এবং আমাদের সরকারের তরফ থেকে সেই আয়োজন আছে। রোহিঙ্গাদের কারণে উজাড় হয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনভূমি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মহিষী নারী বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবসে উন্মুক্ত করা হলো তার ভাস্কর্য। জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নয়, ভাস্কর অনিক রেজের হাতেই সকালে নগরীর শালবন ইন্দ্রার মোড়ে নির্মিত বেগম রোকেয়ার ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়। এ সময় সরকারি বেগম রোকেয়া কলেজের শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, কবি ও লেখকরা উপস্থিত ছিলেন। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো আরেকবার। রাত পেরোলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ, পদ্মা সেতুতে উঠছে সবশেষ স্প্যানটি। 6.15 কিলোমিটারের পুরো সেতু দাঁড়াবে 41 স্প্যানে। এবং নতুন সিসিটিভি ফুটেজে আরও স্পষ্ট, কুষ্টিয়ায় 2 মাদ্রাসা ছাত্রের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে যাওয়ার ঘটনা। প্রতিবাদে দেশজুড়ে আজও নানা কর্মসূচি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।